আসসালামু আলাইকুম। আমি হুমায়ুন। হুমায়ুন রশিদ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আমরা আজকের ভিডিওতে কিছু র‍্যান্ডম কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। দেখেন, আমি যখন থেকে YouTube এ ভিডিও আপলোড করা শুরু করেছি, তারপর থেকে মানুষজনের বিভিন্ন ধরনের কথাবার্তা, কমেন্ট এগুলো আসতে থাকেই। এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছুই নয়। সো আমি আমার সাইড থেকে যতটুকু পারি তাদেরকে রেসপন্স করার চেষ্টা করি এবং কিছু কোয়েশ্চেন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এগুলা স্পেসিফিক মানুষকে দেওয়ার পর ওই জিনিসগুলা কিন্তু ওই মেসেজ বলেন, কমেন্ট বলেন ওইখানে থেকে যায়। অনেক সময় আমরা এই কমেন্টগুলা কিন্তু ঘাটাঘাটি করি না বা দেখি না। আমি এই ধরনের কিছু র‍্যান্ডম কোয়েশ্চেন আজকে আপনাদের সাথে আলোচনা করব, যেই সকল জিনিসগুলো আপনাদের সবারই জানা উচিত। যখন আপনি দুবাই স্টুডেন্ট ভিসায় পড়তে আসতে চাইবেন দুবাইতে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই যে বিষয়টা সেটা হলো দুবাই স্টুডেন্ট ভিসার রেশিও কেমন? দেখেন, টিল নাও দুবাইয়ের স্টুডেন্ট ভিসার রেশিও 100%। এ পর্যন্ত যারা ফাইল ওপেন করছে দুবাইয়ে পড়ার জন্য বা পড়াশোনা করার জন্য স্টুডেন্ট ভিসার জন্য তাদের একজনেরও রিজেকশন নাই। মানে রিজেকশন রেট টোটালি 0 এবং সাকসেস রেট 100%। মানে আপনি যদি দুবাইয়ে পড়াশোনা করতে আসতে চান তাহলে আপনি যদি ভিসার জন্য অ্যাপ্লিকেশন করেন আপনি 100% ভিসা পাবেন। আপনার ভিসার কোনো রিফিউজ হবে না। টিল নাও, আজকে পর্যন্ত আমি যখন ভিডিওটা আপলোড করতেছি আজকে পর্যন্ত এবং ইন ফিউচার হয়তো কিছুদিন পর কিছু পরিবর্তন আসতে পারে। যদি আসে আমি আপনাদেরকে জানিয়ে দেব। সো রাইট নাও দুবাইয়ের স্টুডেন্ট ভিসা রেশিও 100%। পরের যে বিষয়টা, দুবাই কোথায় ভর্তি হব? দেখেন, দুবাইয়ে পড়াশোনা করার ২ টা অপশন আছে। একটা হলো ইউনিভার্সিটি এবং আরেকটা হলো ইউনিভার্সিটি অথরাইজড স্টাডি সেন্টার। এখন কোথায় ভর্তি হবেন এটা টোটালি ডিপেন্ড করবে আপনার উপর। তারপরেও আমি স্পেসিফিক ভাবে একটা জিনিসই বলব, যদি আপনার কাছে ফাইন্যান্সিয়াল ব্যাকআপ সেরকম থাকে, মানি ব্যাকআপ সেরকম থাকে তাহলে অবশ্যই আপনি ইউনিভার্সিটিতে ভর্তি হবেন। আর যদি মানি ব্যাকআপটা একটু কম থাকে, মানে মিডিয়াম রেঞ্জের, সেক্ষেত্রে আপনি স্টাডি সেন্টার বেছে নিলেও নিতে পারেন। পরের যে বিষয়টা সেটা হলো কোন সাবজেক্টে ভর্তি হব। দেখেন, কোন সাবজেক্টে ভর্তি হবেন এটা টোটালি ডিপেন্ড করবে আপনার উপর। কোন সাবজেক্ট এটা আমি হুমায়ুন আপনাকে বলতে পারব না। এটা টোটালি ডিপেন্ড করবে আপনার পাস্টের এক্সপেরিয়েন্সটা কি। আপনি যদি সায়েন্সে পড়াশোনা করে থাকেন তাহলে অবভিয়াসলি সায়েন্স রিলেটেড কোন সাবজেক্টে যাবেন। আপনি যদি আর্টস বা কমার্সে পড়ে থাকেন তাহলে আর্টস বা কমার্স রিলেটেড সাবজেক্টে যাবেন। এটা টোটালি ডিপেন্ড করবে আপনার উপর। এখানে একটা জিনিস বলার আছে, যারা আন্ডারগ্রেডে আসতে চান তারা হ্যাঁ, ইচ্ছা করলে সাবজেক্ট চেঞ্জ করতে পারেন। যেমন আপনি সায়েন্স থেকে পড়ে এসে সিএসসি তে না পড়ে আপনি বিবিএ করতেছেন বা আপনি কমার্স থেকে পড়ে এসে আপনি সিএসসি নিয়ে পড়াশোনা করতে চাচ্ছেন। এরকম কিছু চেঞ্জ আসতে পারে। কিন্তু মাস্টার্সের ক্ষেত্রে যে জিনিসটা হবে, আপনি বিজনেস থেকে পড়ে এসে যদি আপনি বিবিএ কমপ্লিট করে আসেন তাহলে মাস্ট বি আপনার উচিত হবে এমবিএ করা। এবং আপনি যদি কমপ্লিট করে আসেন সিএসসি থেকে তাহলে আপনার উচিত হবে এমবিএটা মানে মাস্টার্সটা আপনার ওই রিলেটেড সাবজেক্টে করা। সো কোন সাবজেক্টে ভর্তি হবেন এইটা মানুষের কাছ থেকে জানতে চাওয়া বোকামি। এটা আমি হুমায়ুন আপনাকে বললে ওই জিনিসটা আপনার সাথে নাও যেতে পারে। আরেকটা জিনিস সবাই আসলে কোয়েশ্চেন করে থাকে, ভাই দুবাই এই সাবজেক্টটার ভ্যালু কেমন? দেখেন, আপনি যে সাবজেক্টে পড়াশোনা করবেন ওই সাবজেক্টটাই যদি আপনার এক্সপার্টাইজ বা আপনার ভালো আউটপুট আসে তাহলে বিশ্বের যেকোনো প্রান্তে আপনি কিন্তু ওটার ভ্যালু পাবেন। সো কোন সাবজেক্টে ভর্তি হবেন, কি করবেন এটা টোটালি ডিপেন্ড করবে আপনার উপর। পরের যে বিষয়টা সেটা হলো দুবাই পড়াশোনা করতে কেমন খরচ হবে? দেখেন, দুবাইয়ে পড়াশোনা করতে আমি আগেই বললাম যে দুবাইয়ে পড়াশোনা করার ২ টা সিস্টেম। একটা হলো স্টাডি সেন্টার আর একটা হলো ইউনিভার্সিটি। তো ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে হলে খরচ বেশি। অবশ্যই আপনার বাজেট রাখতে হবে ১০ লাখের উপর। আর যদি আপনি স্টাডি সেন্টার আসতে চান সেক্ষেত্রে আপনার খরচটা আসবে $৪,০০০ মতো। পরে যে বিষয়টা সেটা হলো দুবাই থাকতে খেতে খরচ কেমন হবে? দুবাই থাকতে খেতে খরচ কেমন হবে এটা নিয়ে আমার একটা স্পেসিফিক ভিডিও আছে। আমি আই বাটনে দিয়ে রাখবো যে দুবাই থাকতে খাইতে আপনার খরচ কত হইতে পারে। তারপরে আপনাদেরকে আমি বলতেছি দুবাই আপনি থাকতে খাইতে আপনার সর্বনিম্ন বাজেট $৭০০ রাখতে হবে। এজ এ স্টুডেন্ট যদি আপনি একটা স্টুডেন্ট ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট এ থাকতে চান। আর যদি মনে করেন না আমি খুবই লো রেঞ্জ এ থাকবো সেক্ষেত্রে দেখা যাইতেছে যে আপনার ঐরকমই ক্যাটেগরি আপনি পাবেন। কিন্তু তারপরেও সর্বনিম্ন ৳৭০০ আপনি বাজেট রাখবেন। এবং দুবাই আসার পর দেখা যাইতেছে যে আপনি কম খরচে থাকার সুযোগ পাইলেও পাইতে পারেন। বাট আপনি বাজেট রাখবেন ৳৬০০ থেকে ৳৭০০। তার উপরে খরচ হবে না। ওকে? তো পরের যে বিষয়টা সেটা হলো জব পেতে কতদিন সময় লাগবে? জব নিয়ে হিউজ কথাবার্তা আমি আমার চ্যানেলে বলছি। নতুন করে বলার কিছুই নাই। এখানে সিস্টেম আছে সেটা হলো আপনি দুবাই আসার পরেই জবের অ্যাপ্লিকেশন করা শুরু করবেন। অনেক স্টুডেন্ট আছে যারা আসলে আসার পর কার্ড কবে হবে? তারপরে আমি অ্যাপ্লিকেশন করব। এইজন্য বসে থাকি। আমি আপনাদেরকে হাম্বল রিকোয়েস্ট করব, আপনারা যখনই দুবাই স্টুডেন্ট ভিসায় আসবেন, আসার পর থেকে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা শুরু করবেন, করে সিভি ড্রপ করে স্টার্ট করবেন। কারণ
আপনাকে যে ইন্টারভিউ ডাকবে এটার সময় ডিউরেশন কিন্তু অনেক হইতে পারে। দেখা যাইতেছে যে আপনি আজকে সিভি ড্রপ করছেন ১০ থেকে ১৫ দিন পর আপনাকে ইন্টারভিউ এর জন্য ডাকতেছে। সো আপনি একটা কাজ করবেন, সর্বনিম্ন ২ থেকে ৩ মাস হাতে রাখবেন এবং দুবাই আসার পর থেকেই জব খোঁজা শুরু করে দিবেন। অ্যান্ড জব পেতে কতদিন সময় লাগবে এটা স্পেসিফিক কোনো টাইম নাই। দেখা যাইতেছে যে আসার ৮ দিনের মাথাতেও জব পেতে পারেন, আবার দেখা যাইতেছে ৩ মাস পরেও জব পেতে পারেন। এটা টোটালি ডিপেন্ড করবে আপনার লাক এবং আপনার পারফরম্যান্স এর উপর। পরের যে বিষয়টা সেটা হলো দুবাই থেকে ক্রেডিট ট্রান্সফার করতে পারবো কিনা? দেখেন এইটা নিয়েও আমি অনেক কথা বলছি। তারপরে এইটা নিয়ে অনেকে কমেন্ট করে দ্যাটস আপনাকে বলি। আপনারা যখন বাংলাদেশ থেকে দুবাই স্টুডেন্ট ভিসায় পড়তে আসতেছেন, তখনই কিন্তু আপনারা ক্রেডিট অলরেডি ট্রান্সফার করে আসতেছেন। বিশেষ করে যারা অথরাইজড স্টাডি সেন্টারে আসতেছেন। ওকে, আমি কিছুক্ষণ আগে বললাম যে দুবাইয়ে পড়াশোনা করার ২ টা সেক্টর। একটা হলো ইউনিভার্সিটি আর একটা হলো স্টাডি সেন্টার। তো আপনি স্টাডি সেন্টারে যখন আসতেছেন অলরেডি ক্রেডিট ট্রান্সফারের প্রসেসিং এর মধ্যে দিয়ে আপনি আসতেছেন। আপনার ক্রেডিটটা ট্রান্সফার হয়ে যাবে। কিন্তু বড় ফ্যাক্টর হলো ভিসা। আপনি ক্রেডিট ট্রান্সফারের পর আপনাকে ভিসা ফেস করতে হবে। লাইক আপনি যদি ইউএস এর জন্য চেষ্টা করেন, ইউএসএ তে ক্রেডিট ট্রান্সফারের চেষ্টা করেন তাহলে অবভিয়াসলি আপনাকে এমবাসি ফেস করতে হবে। সেখানে তাদেরকে কনভিন্স করতে হবে, তাদেরকে বুঝাইতে হবে। সো ক্রেডিট ট্রান্সফার এবং ভিসা টোটালি ২ টা ২ রকম জিনিস। তো ক্রেডিট ট্রান্সফার নিয়ে আশা করি এই কনফিউশনটা আপনাদের মধ্যে থাকা উচিত না। কারণ আপনারা ম্যাচিউরড মানুষজন দুবাই পড়াশোনা করতে আসছেন। সো বারবার এই কোয়েশ্চেনটা যে দুবাই থেকে ক্রেডিট ট্রান্সফার করতে পারবো কিনা? এটা আসলে একটু কেমন জানি খাপছাড়া লাগে। এক কথায় বলতে চাই দুবাই থেকে ক্রেডিট ট্রান্সফার 100% পসিবল। কিন্তু আপনি ভিসা পাবেন কিনা এটা অন্য একটা জিনিস। ওকে? তো পরবর্তী যে বিষয়টা সেটা হলো ক্রেডিট ট্রান্সফার এর সময় আইএলটিএস এবং ব্যাংক স্টেটমেন্ট লাগবে কিনা? দেখেন ন্যাচারাল ভাবে আমি ফ্র্যাঙ্কলি বলি সেটা হলো ইউএসএ তে আপনি যখন ক্রেডিট ট্রান্সফার করতে যাবেন তখন ব্যাংক স্টেটমেন্ট থাকাটা জরুরি না। কারণ আপনি আইইউএ ক্রেডিট ট্রান্সফার করতেছেন। ইন্টারন্যাশনাল আমেরিকান ইউনিভার্সিটি। সেক্ষেত্রে আপনার কোনো ব্যাংক স্টেটমেন্ট লাগবে না বা আইএলটিএস লাগবে না। কিন্তু আপনি যদি অন্য কোনো ইউনিভার্সিটিতে ক্রেডিট ট্রান্সফার করতে চান এবং সেই ইউনিভার্সিটির যদি আইএলটিএস রিকোয়ার্ড থাকে বা তারা যদি ব্যাংক স্টেটমেন্ট চায়, তাহলে অবভিয়াসলি আপনাকে আইএলটিএস অথবা ব্যাংক স্টেটমেন্ট দেখানো লাগলেও লাগতে পারে। সো আপনার ক্রেডিট ট্রান্সফারের সময় ব্যাংক স্টেটমেন্ট বা আইএলটিএস টা ডিপেন্ড করবে আপনি কোথায় ক্রেডিট ট্রান্সফার করতেছেন। বুঝতে পারছেন? সো এই জিনিসটা নিয়ে আরো ডিটেইলস আলোচনা করব ইন ফিউচার। সো আজকে এই পর্যন্তই যে ক্রেডিট ট্রান্সফারের সময় আইএলটিএস বা ব্যাংক স্টেটমেন্ট লাগবে না যদি আপনি আইইউএ ক্রেডিট ট্রান্সফার করেন। কিন্তু আপনি যদি অন্য কোনো ইউনিভার্সিটিতে ক্রেডিট ট্রান্সফার করতে চান তাহলে আইএলটিএস বা ব্যাংক স্টেটমেন্ট এটা লাগলেও লাগতে পারে। এটা ডিপেন্ড করবে টোটালি আপনি কোথায় ট্রান্সফার করতেছেন তার উপর। পরের যে বিষয়টা সেটা হলো ক্রেডিট ট্রান্সফার এবং ভিসা কি একই জিনিস? আমি কিছুক্ষণ আগে এটা নিয়ে বললাম। এই প্রশ্নটা কেউ করে না স্পেসিফিক ভাবে কিন্তু আমি এটা নিজে থেকে এড করছি। তার কারণ হলো সবাই বলে যে ক্রেডিট ট্রান্সফার হবে কিনা? দেখেন ক্রেডিট ট্রান্সফার হবে কিন্তু ভিসা হবে কিনা টোটালি ডিফারেন্ট। দুবাইয়ের যে বিষয়টা আপনি উইথআউট ইন্টারভিউ জাস্ট ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতেছেন, আপনার অফার লেটার আসতেছে, ভিসার জন্য এপ্লাই করতেছেন, ই-ভিসা চলে আসতেছে, আপনি দুবাই চলে আসতেছেন। কিন্তু ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া এই সকল দেশের জন্য বিষয়টা ডিফারেন্ট। আপনি অফার লেটার নিয়ে আসতেছেন, তারপর আপনাকে এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট নিতে হইতেছে, তারপর আপনাকে ভিসার ইন্টারভিউ ফেস করতে হবে। দেন মানে অনেক ব্যাপার-স্যাপার থাকে। তারপর আপনার ভিসা হবে কিনা, তারপরে আপনার ওই দেশে যাওয়ার বিষয়টা ডিপেন্ড করে। সো ক্রেডিট ট্রান্সফার এবং ভিসা কখনোই একই জিনিস না। ক্রেডিট ট্রান্সফার আপনার 100% হবে, কিন্তু ভিসাটা ডিপেন্ড করবে হলো আপনার পারফরম্যান্স এর উপর। ওকে? পরের যে বিষয়টা সেটা হলো ইউএসএ ভিসা এর জন্য দুবাই থেকে আমি কেমন সুবিধা পাবো? দেখেন, আপনি যেটাই করেন না কেন, দুবাই থেকে আপনি স্পেসিফিক তেমন কোনো সুযোগ সুবিধা পাবেন না। একদম হক হালাল কথা যদি আপনাকে কেউ বলে থাকে যে আপনি এক্সট্রা এই সুযোগ সুবিধা পাবেন, ওই সুযোগ সুবিধা পাবেন, ভাই টোটালি ফলস। আপনি একবার ইন্টারভিউ ফেস করেন, যারা ফেস করছে তাদের কাছ থেকে শোনেন, এক্সপেরিয়েন্সটা আগে জানেন তাদের কাছ থেকে। তো এমন কোনো সুযোগ নাই। একটা স্পেসিফিক সুযোগ আছে, একটা বা কয়েকটা সুযোগ। তার মধ্যে একটা বড় সুযোগটা হলো আপনি অ্যাপয়েন্টমেন্ট অনেক ফাস্ট পাবেন। দেখা যাইতেছে যে আমি যদি এখন ইউএস এর জন্য বাংলাদেশ থেকে অ্যাপ্লিকেশন করি, অ্যাপয়েন্টমেন্ট পাইতে আমার ৬ মাস থেকে ৮ মাসের মতো সময় লাগতে পারে। কিন্তু যদি দুবাই থেকে এটার এপ্লাই করেন, আপনি খুব তাড়াতাড়ি অ্যাপয়েন্টমেন্ট ডেটটা পাবেন। ওকে, সো এই স্পেসিফিক সুযোগ ছাড়া আমার চোখে এ পর্যন্ত কোনো সুযোগ সুবিধা আমি দেখি নাই। থাকলেও থাকতে পারে কিন্তু আমার চোখে আমি দেখি নাই। ওকে? তো পরের যে বিষয়টা সেটা হলো ইউএসএ না হোক আমি কি দুবাই থেকে ইউরোপে যেতে পারবো কিনা? ভাই দেখেন ইউএসএ তে যদি আপনার ইন্টারেস্টেড না থাকে বা আপনার পছন্দের তালিকায় ইউএসএ না থাকে, আপনি খুব সহজেই ইউএসএ তে প্রসেসিং করতে পারবেন। দুবাই থেকে সেটা আপনি টুরিস্ট ভিসাই হোক,
সেটা স্টুডেন্ট ভিসাই হোক, সেটা যে কোনো ভিসাই, বা আপনি যদি ইউরোপ থেকে কোনো একটা ফার্ম থেকে বা কোনো একটা বুঝতে পারতেছেন, কোনো একটা কর্মের জায়গা থেকে যদি অফার লেটার নিয়ে আসতে পারেন, ওই যে থাকে না যে কোম্পানির ভিসা আছে, এরকম কিছু যদি নিয়ে আসতে পারেন তাহলে অবশ্যই আপনি ইউরোপে যেতে পারবেন। কিন্তু টুরিস্ট ভিসায় যাওয়াটা খুবই সহজ ইউরোপে, যদি আপনার ব্যাংক ব্যালেন্স একটু থাকে। কারণ আপনি দুবাই যাইতেছেন, আপনার অবশ্যই টাকা পয়সা থাকবে। তো আপনার যদি ব্যাংক ব্যালেন্স এরকম থাকে তাহলে আপনি খুব সহজেই টুরিস্ট ভিসা পাবেন। এছাড়াও আপনি দুবাই থেকে ইউরোপে মাল্টা বলেন, ফ্রান্স বলেন, পর্তুগাল বলেন, ইতালি বলেন, এগুলাই খুব সহজে আপনার ক্রেডিটটা ট্রান্সফার করতে পারবেন। ক্লিয়ার বিষয়টা? পরে যে বিষয়টা সেটা হলো, ভাই আমি অন্য দেশে যাব না। আমি দুবাইতেই পড়াশোনা শেষ করে দুবাইতেই সেটেল হব। এক্ষেত্রে আমি কেমন সুযোগ সুবিধা পাবো? দেখেন ভাই, আপনি দুবাইয়ে পড়াশোনা করতেছেন, দুবাইয়ে পড়াশোনা করে দুবাইয়ে থাকবেন। সো দুবাইয়ের গভর্নমেন্টের একটা সার্টিফিকেট বা দুবাইয়ের গভর্নমেন্ট অথরাইজড একটা সার্টিফিকেট যদি আপনার কাছে থাকে, অবশ্যই আপনি ভ্যালু পাবেন। কারণ আপনি আপনার পড়াশোনা চলাকালীন অবস্থায় এখানে ইন্টার্নশিপ করার সুযোগ পাইতেছেন, আপনার নেটওয়ার্ক তৈরি করার সুযোগ পাইতেছেন। সো আপনি যখনই আপনার পড়াশোনাটা কমপ্লিট করে সার্টিফিকেটটা হাতে পাবেন, তখন অনায়াসে খুব ভালো একটা জব পাবেন। হ্যাঁ, সেলারি একটু কম বেশি হইতে পারে, বাট আপনি যদি দুবাইতে সেটেল হইতে চান, সেক্ষেত্রে বেস্ট একটা অপরচুনিটি পাবেন দুবাইতে। কিন্তু এক্ষেত্রে আপনার যে খরচটা, পড়াশোনা চলাকালীন অবস্থায় যে স্ট্রাগলটা, ওইটা আপনাকে মেনে নিতে হবে। সো ওইটা যদি মেনে নিতে চান তাহলে পড়াশোনা শেষ করার পর অবশ্যই ভালো একটা ফিউচার দুবাই আপনার জন্য অপেক্ষা করতেছে। তো পরের যে বিষয়টা, দুবাইতে জব পেতে অসুবিধা হবে কেমন? দেখেন, জো জবের তো অবশ্যই আকাল দুবাইতে আছে। এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছুই না। কিন্তু জব পাওয়াটা ডিপেন্ড করে আপনার পারফরম্যান্স এর উপর, আপনার স্কিল এর উপর, আপনার কি বলে এটাকে হার্ড ওয়ার্কিং এর উপর, আপনার কর্মের উপর। দেখা যাইতেছে যে আপনি ফ্রেশার। ন্যাচারালি এই যারা আন্ডার গ্রেডের জন্য যাইতেছে, এইচএসসি কমপ্লিট করে, আপনারা নিজেরা বলেন তো, যারা আপনারা ভিডিও দেখতেছেন আমার ম্যাচিউর। সো তারা একদম ফ্রেশার, এইচএসসি কমপ্লিট করে যাইতেছে। সো দুবাইয়ে তাদের জন্য কি জব অপরচুনিটি থাকবে? বাংলাদেশে তাদের জন্য কি জব অপরচুনিটি আছে? সো তাদের মধ্যে এক্সট্রা কি এমন আছে যে একটা কোম্পানি তাদেরকে হায়ার করবে? সো জব পেতে অসুবিধা অনেক। ওকে, জব পাইলে আবার সুবিধাও অনেক। সো দুবাইয়ে জব পাইতে অসুবিধা অনেক। তো এটা বলার কোনো অপেক্ষা রাখে না। রাইট নাও যে সিচুয়েশনটা চলতেছে, যে দুবাইয়ে আপনি যদি বলেন যে আপনি স্টুডেন্ট, সেক্ষেত্রে আপনার জব পাইতে একটু সমস্যা হইতেছে। আমি লাস্ট আপডেট এটা যতটুকু জানি। যারা বিভিন্ন জায়গায় যাইতেছে, কারণ ওদের আইডি কার্ডে লেখা থাকতেছে যে ওয়ার্ক পারমিট নট অ্যালাউড, বা ওদের ভিসাতে লেখা থাকতেছে ওয়ার্ক পারমিট নট অ্যালাউড। সো এটা দেখার পর ইন্টারভিউ বোর্ড থেকে তাদেরকে না করে দিতেছে। তো এমন জিনিসগুলো শোনা যাইতেছে, কারণ আমি তো রাইট নাও জব করি। সো আমার তো জবের ইন্টারভিউ দেওয়ার দরকার নাই। সো যারা জবের জন্য ইন্টারভিউ দিতেছে তাদের সাথে তো আমি কানেক্টেড। সো তাদের কাছ থেকে এটা আমার শোনা লাস্ট আপডেট। পরের যে বিষয়টা, আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে, আমি বেশি খরচ করতে পারবো না, আমি কি দুবাই যাব? দরকারই নাই। আপনার মাথার মধ্যে যদি এরকম চিন্তা থাকে আমি দুবাই এসে নিজের পড়াশোনার খরচ চালাবো, নিজের সবকিছু করবো, ভাই নাউজুবিল্লাহ মিন যালিক, এই ভুলটা জীবনেও করবেন না। যে দুবাই এসে আমি সবকিছু করব, এই ভুলটা করার দরকার নেই। অবশ্যই ফাইন্যান্সিয়াল একটা ব্যাকআপ রেখে আপনার আসতে হবে। বিকজ আপনি যদি পাথওয়ে প্রোগ্রামেও আসেন, তাহলেও কিন্তু আপনার ১ বছর পর একটা টাকার ধাক্কা বাসায় আসবে। যে না, আপনি ক্রেডিটটা ট্রান্সফার করবেন, আপনার অবশ্য ৫ থেকে ৭ লাখ টাকা আবার লাগবে। সো আপনার যদি ওরকম ব্যাকআপ না থাকে, আপনি যে মনে করেন আমি ৩ মাসের খাবার খরচ নিয়ে যাবো বা ২ মাসের নিয়ে যাবো, তারপর থেকে আমি নিজেই সবকিছু করব, তাহলে আপনি দুবাই এসে 100% সমস্যার মধ্যে পড়ে যাবেন। ক্লিয়ার? পরের বিষয়টা, আপনি সবসময় নেগেটিভ কথা বলেন কেন? এটার শর্ট অ্যান্সার এর মাধ্যমে আমি আপনাদেরকে বুঝাই। সত্য কথা বলাটা যদি নেগেটিভ হয়ে থাকে, তাহলে ভাই আমি সবসময় নেগেটিভ কথাই বলি। আমি রাইট নাও সিচুয়েশনটা আপনাদের সাথে শেয়ার করতেছি। যেটা ঘটতেছে সেটা শেয়ার করতেছি। অবশ্যই সেটা যদি নেগেটিভ হয়, আমি ফ্র্যাঙ্কলি নেগেটিভ শেয়ার করতেছি। যদি সেটা পজিটিভ হয়, আমি পজিটিভও শেয়ার করতেছি। তা আমি নেগেটিভ বলতেছি, এটা একবারে হলপ করে বলা যাবে না যে হুমায়ুন ভাই আপনি একদমই নেগেটিভ কথা বলতেছেন। নেভার। আমি প্র্যাকটিক্যালি যেটা দেখতেছি আমি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এভারেজ স্টুডেন্ট ভিসায় যদি আপনি দুবাই আসেন, টিল নাও আমি যা, যা বলেছি আপনাকে প্রত্যেকটা জিনিস আপনাকে ফেস করতে হবে। সো আমি যে সবসময় নেগেটিভ কথা বলি এইটা আসলে আপনারা বলবেন না। বিকজ সত্য কথা এবং সঠিক কথা বলাটা যদি নেগেটিভ হয়, তাহলে হ্যাঁ, আমি নেগেটিভ কথা বলতেছি। পরের বিষয়টা, কোন এজেন্সি এর মাধ্যমে কাজ করব? দেখেন, কোন এজেন্সির মাধ্যমে কাজ করবেন এটা আমি বলার কেউ না। বাংলাদেশে অনেক এজেন্সি আছে যে সকল এজেন্সির মাধ্যমে আপনি কাজ করাইতে পারবেন। দুবাইয়ের ভিসা 100% হয়, এটা আমি ১ম এ বলছি। সো আপনার ভিসা নিয়ে কোনোই অসুবিধা হবে না। কিন্তু একটা ট্রিক্স মাথায় রাখবেন, কোন এজেন্সি আপনাকে কেমন সুযোগ সুবিধা দিচ্ছে।
দেখা যাইতেছে কোনো এজেন্সি অ্যাকোমোডেশন দিবে, কোনো এজেন্সি ফ্লাইট টিকিট দিবে, কোনো এজেন্সি আপনাকে বলবে গিয়েই তোমাকে আমি জব ম্যানেজ করে দেবো, যদিও বা এটা একটা মানে কি বলবো, এটা হলো ফাঁদ। কারণ কোনো এজেন্সি এ পর্যন্ত কাউকে জবের ম্যানেজ করে দেয়নি, এ পর্যন্ত কোনো রেকর্ড নাই যে কোনো এজেন্সি কাউকে জবের ম্যানেজ করে দিছে। এমন হয়েছে যে তুমি দুবাইতে পড়াশোনা করতে যাও, তুমি আমার এজেন্সির প্রমোট করে আমি তোমাকে টাকা দেবো। সো এইটা কখনোই জব হইতে পারে না, বুঝতে পারছেন? সো কোন এজেন্সির মাধ্যমে করবেন এটা টোটালি ডিপেন্ড করবে আপনার উপর, কিন্তু আপনি সবসময় ফলো করবেন কোন এজেন্সি আপনাকে বেশি সুযোগ সুবিধা দিচ্ছে। যদি আপনি দুবাইতে আসতেই চান, এই জিনিসটা আপনি ৩-৪ টা এজেন্সি এনালাইসিস করে একটা এজেন্সি পিক করবেন, তাহলে হয়ে যাবে। ওকে, পরের যে বিষয়টা, আপনি আমাকে ভর্তি হতে সহযোগিতা করবেন কিনা? দেখেন, আমি পার্সোনালি ওইভাবে কাউকেই টিল নাও মানে আজকের আগে পর্যন্ত আমি কাউকেই সহযোগিতা করি নাই। কিন্তু আমি রাইট নাও একটা জিনিস শুরু করেছি, সেটা হলো স্টুডেন্টদের জন্য। যারা আসলে দুবাই আসতে চায়। আমার একটা ভিডিও রয়েছে যে দুবাই কাদের জন্য। সো ওইখানে দুবাই যাদের জন্য আমি বলেছি, তারা যদি দুবাই আসতে চায় অবভিয়াসলি আমি স্টুডেন্ট ভর্তি হইতে হেল্প করব, এবং আমার মাধ্যমে যারা আসবে তাদেরকে অবশ্যই আমি স্পেসিফিক কিছু সুযোগ সুবিধা দিচ্ছি। সো এইগুলা আমি আমার পোস্টে বলেন, ইউটিউবে বলেন আমি শেয়ার করছি। সো ওই জিনিসগুলা টোটালি ডিফারেন্ট। যারা আমার মাধ্যমে আসবে তাদেরকে অবশ্যই আমার ভাই ব্রাদার্স এর জায়গা থেকে ট্রিট করব। আমার মাধ্যমে না আসলেও আমি ট্রিট করব। বাট যেহেতু তারা আমার মাধ্যমে আসবে, আমি একটা কমিশন পাবো। সো তাদের উপর আমার দায়িত্বটা বেড়ে যাবে। কেন আমি এই জিনিসগুলা করতে পারবো? কারণ ভাই আমি দুবাই আসছি অনেকদিন হয়ে গেল। এবারে যে আমি অনেক রিসার্চ করছি। ইন্ডিয়া এবং দুবাই নিয়ে আমার যথেষ্ট পরিমাণে ধারণা আছে। এবং এইখানে জব করতে, করতে আমার এমন একটা সিচুয়েশন হয়ে গেছে, সবার সাথে আমার কানেকশনটা তৈরি হয়ে গেছে। তা আমি আমার জায়গা থেকে এতটুকু বলতে পারি যে আপনি যদি দুবাইয়ে ভর্তি হতে চান, তাহলে আমি আপনাকে সহযোগিতা করতে পারবো। ওকে। পরের যে বিষয়টা সেটা হলো দুবাই থেকে ইউএসএ বা ইউরোপে যাবার সময় আবার আমার কত টাকা লাগবে? আমি কিছুক্ষণ আগেও এটার উত্তর দিছি যে আপনি যখন ১ বছর পর ক্রেডিটটা ট্রান্সফার করে দুবাই থেকে ইউএসএ তে বা ইউরোপ যেতে চাইবেন, তখন অবশ্যই ৭ থেকে ১০, ১২ যত বেশি পারা যায়, ওরকম অ্যামাউন্ট আপনার লাগবে। এট লিস্ট ৳১০,০০,০০০ তো একটা বাজেট আপনার রাখতে হবে যদি আপনার ইউএসএ তে মুভ করার ইচ্ছা থাকে। আর যদি ইউরোপে মুভ করার ইচ্ছা থাকে, তাহলে ৬ থেকে ৳৮,০০,০০০ র মতো বাজেট রাখলে আপনি ১ বছর পর ইউরোপে মুভ করতে পারবেন। পরের যে বিষয়টা, আপনি কেন দুবাই গেলেন? এটা নিয়ে স্পেসিফিক ভিডিও আছে। আমি দুবাই কেন আসলাম তারপরে আপনাকে বলতেছি। আমি যখন দুবাই আসি তখন হুমায়ূন রশিদের মতো চ্যানেল ছিল না। শুধু ছিল যে দুবাই আসলেই জব, আসলেই চাকরি, দুবাই আসলেই ক্রেডিট ট্রান্সফার, এই জিনিসগুলো যেগুলা দেখে আমি আসছি। এত সুন্দর করে কেউ বলে নাই। যদি হুমায়ূন রশিদের মতো একটা ভিডিও আমার চোখে পড়তো, ট্রাস্ট মি আমি দুবাই আসতাম না। অন্তত এমবিএ এর জন্য। কারণ আমি একজন ফ্রেশ গ্র্যাজুয়েট ছিলাম। আমার অন্য কোনো কান্ট্রিতে চেষ্টা করার সুযোগ ছিল। বাট এজেন্সি আমারে এমনভাবে সার্কেল ওয়াইজ ঘুরাইছে, আমারে লাস্ট মান্থ দুবাই নিয়ে যেয়ে ফালাইছে। এটা হলো টোটালি মিসগাইড এর জন্য আমি দুবাই আসছি। পরের যে বিষয়টা সেটা হলো দুবাইতে আপনি কোথায় জব করেন এবং কি জব করেন? আমি দুবাইতে একটা পারফিউম শপে জব করি। এটা হলো এমন না যে পারফিউম কিনে তারা সেল করে। তারা পারফিউম প্রোডিউস করে। আমাদের শপে আমি রাইট নাও সিটিও রোল প্লে করতেছি, এবং কিছু সময় আমি এইচআর এর রোল প্লে করি। কারণ এটা একটা বাংলাদেশী মালিকের দোকান। দ্যাটস ওয়াই তারা আমাকে সবকিছু ছেড়ে দিয়ে রাখছে। আমি আমার মতো করে অনলাইন এক্টিভিটিস চালাই। তাদের ওয়েবসাইট, তাদের Amazon, তাদের নুন, এবং এটা নিয়ে আমার একটা ভিডিও আমি দিয়েছি যে দুবাইতে আমি কি করি। মন চাইলে একটু দেখে নিলেও নিতে পারেন। কারণ অবশ্যই দরকার যে হুমায়ূন রশিদ দুবাইতে কি করে? এত বড়, বড় বাতিয়া ঝাড়ে ও আসলে করেটা কি? এটা আপনাদের জানা দরকার। ওকে। পরের যে বিষয়টা, আপনি তো ইউএসএ, কানাডা, ইউরোপ থেকে রিজেক্ট খাইছেন, ঘটনা কি? এটা টোটালি একটা মিথ্যা কথা। ২ দিন আগে কমেন্ট আসছিল যে আপনি ইউএসএ থেকে রিজেক্ট খাইছেন, কানাডা থেকে খাইছেন, ইউরোপ থেকে খাইছেন, তারপরে আপনি দুবাই আসছেন, বা এটা টোটালি ফ্রড। এজেন্সি আমাকে ঘুরাইছে। ১ম এ ইউএসএ দিয়ে শুরু করছে, তারপর কানাডা দিয়ে ঘুরাইছে, তারপর ইউরোপের মালটাতে আমাকে এমন করে এপ্লাই করছে যে আমি রিজেক্ট খাইছি। হ্যাঁ, ওইখানে ওই সময় রিজেক্টের রেশিও হয়তো খারাপ ছিল, বা আমার ডকুমেন্টস বলেন, আমার নিজে, কারণ ওইখানে ইন্টারভিউ এর কোনো সিস্টেম ছিল না। মাল্টাতে ইন্টারভিউ হয় কিন্তু আমাকে ইন্টারভিউ এর জন্য ডাকেই নাই। আমি ডকুমেন্ট সাবমিট করছি, আমারে পাসপোর্ট রিসিভের জন্য মেইল করছে। আমি গেছি, দেখি যে আমার পাসপোর্ট মানে ভিসা রিজেক্ট হয়ে গেছে। এখানে আমার কোনো দোষ নাই। হয়তো ডকুমেন্টস সাজানোর সমস্যা ছিল, যেটা আমার এজেন্সি করছে। আমার কিছু তো নাই। এখানে আমার হাতে কিছু ছিল না। আমি যদি ভিসার এম্বাসি ফেস করতাম, আমার যদি ইন্টারভিউ হইতো, তারপরে যদি আমি রিজেক্ট খাইতাম, তাহলে আমি মানতাম যে ওকে ঠিক আছে, তুমি একটা কাজ করছো, ইন্টারভিউ এ তোমার ঝামেলা হয়েছে, তুমি রিজেক্ট খাইছো। তো এটা টোটালি একটা ফলস, এটা ফ্রড নিউজ যারা বলতেছে আমার এগেইনস্টে, এটা টোটালি ফলস। আমি এ পর্যন্ত ইউএস এর জন্য দাঁড়াইও নাই, কানাডার জন্য তো চেষ্টা মানে এম্বাসি চেষ্টা, এজেন্সি চেষ্টা করেছিল, হয় নাই। ইউরোপের শুধুমাত্র একটা কান্ট্রি মাল্টাতে চেষ্টা করছে, এখান থেকে রিজেক্ট খাইছি উইদাউট ভিসা ইন্টারভিউ। ওকে, এখানে আমার কোনো দোষ নাই। আমার দোষ থাকলে আমি ওপেনলি আপনাদেরকে বলতাম।
পরের যে বিষয়টা, আপনার বলা কথা কেন বিশ্বাস করব? আপনার কি যোগ্যতা আছে? দেখেন, যোগ্যতা জিনিসটা টোটালি ডিফারেন্ট। যোগ্যতা কার কি আছে এই জিনিসটা আসলে বলা যাবে না। এক্সপেরিয়েন্স কার কি আছে? ভাই আমি ১ বছর প্রফেশনাল একটা এজেন্সিতে জব করছি। ওইখানেও আইটি এক্সিকিউটিভ ছিলাম। আইটি এক্সিকিউটিভ থাকার কারণে তাদের প্রত্যেকটা পোর্টাল বলেন, তাদের মার্কেটিং যে সিস্টেমটা এটা বলেন, আমি সবকিছু করে আসছি। সো ওই জিনিসগুলা আমি জানি। ওকে? অ্যান্ড আমি নিজে ইন্ডিয়াতে পড়াশোনা করে আসছি ৩ বছর। তারপরে আমি দুবাইতে আসছি। আসার পর হিউজ পরিমাণে রিসার্চ করছি এই বিষয়গুলা নিয়ে। সো এই বিষয়গুলা থেকে আপনাদের একটা জিনিস আমি গ্যারান্টি দিতে পারি যে আমি আপনাকে যতটুকু বলব, আমার জানার বাইরে হলে আমি ডিরেক্টলি বলে দিই যে এটা আমার জানার বাইরে। যেটা আমি জানি, যেটা আমি মুখ দিয়ে বলি সেটা 100% লিগ্যাল যতক্ষণ পর্যন্ত আমি বলতেছি। আমি যখন বলব যে এটা না, মানে ওটা হচ্ছে না। হইলে হইতে পারে ২ নম্বর উপায়। পজিটিভ ভাবে হবে না। নেগেটিভ ভাবে হইলে হইতে পারে। বাট আমি যতটুকু বলতেছি এটা টোটালি সত্য। আপনাকে যদি আমি কোনো ইনফরমেশন দিয়ে থাকি, কোনো প্রশ্নের ভিত্তিতেও এটা 100% সত্য কথা। ওইখানে মিথ্যার কোনো ছোঁয়া পর্যন্ত নাই। হ্যাঁ, মিসকমিউনিকেশন এমনটা হইতে পারে যে আপনি আমাকে মেসেজ দিছেন আজকে, এর হইতে পারে না যে দুবাইয়ের ভিসা তো যেকোনো সময় অঘটন ঘটতেছে। আমি আজকে বললাম যে ভাই দুবাই টুরিস্ট ভিসা দিতেছে। কিন্তু ২ দিন পর টুরিস্ট ভিসা ক্যানসেল করে দিল। তাই না? সো আপনি যদি পরে ৩ দিন পরে এপ্লাই করেন, আপনি তো ক্যানসেলে হয়ে যাবে আপনার ভিসাটা। সো এইখানে আমার কোনো দোষ নেই। এটা হলো ভিসার নিয়মের দোষ। কখন কোন নিয়ম আপডেট করতেছে এটা আপনিও জানেন না, আমিও জানি না। তো আমার কথা আপনি কেন বিশ্বাস করবেন? আমার কি যোগ্যতা আছে? আমি আপনাদের বলে দিলাম আমার এক্সপেরিয়েন্স। আমি অনেক কিছু ঘাটাঘাটি করে আজকে এইখানে আসছি। সো আমি যেটা বলতেছি সেটা অবশ্যই বিশ্বাসযোগ্য এবং বিশ্বাস করার মতো। ওকে। পরের যে বিষয়টা সেটা হলো কিছু না। পরের বিষয় এতটুকুই। আপনার এইগুলার উপর বেস করে যদি আপনার মনের মধ্যে কোনো কোয়েশ্চেন এসে থাকে, তাহলে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন যে, "ভাই আমার এই বিষয়টা নিয়ে ডাউট আছে। আপনি এই বিষয়টা নিয়ে আমাকে জানান।" আমি অবশ্যই চেষ্টা করব আমার সাইড থেকে উত্তর দেওয়ার এবং কি বলবো? অনেক কষ্ট করে অনেক মানে কি বলবো? একাডেমি থেকে আমি হিউজ পরিমাণে একটা আ শকড খাইছি। সেটা হলো আমার চ্যানেলের ভিডিও রিমুভ করে দেওয়া। আমার অনেক ইনফরমেটিভ কয়েকটা ভিডিও ছিল। সো দুবাইয়ে একটা অঘটন কিছুদিন আগে ঘটছে সেটা নিয়েও ভিডিও করেছিলাম। সো তাদের কমপ্লেইন ছিল আমি একটা ভিডিওতে আ ক মানে ক্লেমও খাইছি। তারা আ কি বলে এটা আ রিপোর্ট মারছে। এটা হবে স্বাভাবিক। আপনি যখন সত্য কথা বলবেন তখন এরকম জিনিসগুলা আপনার কাছে আসবে। কারণ আমি মানুষের বিজনেসের হ্যাম্পার করতেছি। তো আমি সত্য কথা বলতেছি। আপনাদের যদি মনে হয় যে আমি মিথ্যা কথা বলতেছি, আপনার যেগুলা ভাই ব্রাদার্স Facebook এ অনেক স্টুডেন্ট পাবেন যারা দুবাইয়ে পড়াশোনা করতেছে। তাদের মাধ্যমে আপনি খোঁজখবর নিতে পারেন। নেওয়ার পর আপনি আমাকে জানেন যে ভাই আপনি যেগুলা কথা বলতেছেন এগুলা মিথ্যা কথা। তো সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে কথা হবে। টাটা।